হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য 2014 সালে রিলিজ হওয়া অসাধারণ একটা তেলুগু মিস্ট্রি থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। একটা মেয়ে একদিন পুলিশ স্টেশন গিয়ে কমপ্লেন করে যে তার স্বামী মিসিং। এরপর সে মিসিং কেসটা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে 9 মাস আগে হওয়া অনেক বড় একটা ক্রাইমের রহস্য, যে রহস্যকে আবার আপনাকে ভিতর থেকে নাড়িয়ে তুলবে। মুভির নাম অনামিকা। তো চলুন আর বেশি দেরি না করে সোজা গল্পের দিকে যাওয়া যাক। 14 জানুয়ারি 2013, হায়দ্রাবাদ। একদম ভোর সকাল সকাল একটা লোক বাইকে করে একটা কলোনিতে এসে একটা বাসার সামনে কিছু একটা ফেলে যায়, আর তার যাওয়ার পরপরই ভিতর থেকে কেউ একজন এসে জিনিসগুলো নিয়ে আবার ভিতরে ঢুকে পড়ে। এরপর ক্যামেরা ভিতরে নিয়ে গেলে আমরা বুঝতে পারি এখানে আসলে অনেক বড় একটা ইলিগ্যাল কাজ চলছিল। এরা অনেক বড় সড়ো একটা ধামাকা করার প্ল্যান বানাচ্ছে, অর্থাৎ তারা কী বানাচ্ছে সেটা তো দেখে বুঝতে পারছেন। আর তারা ধামাকাটা করার জন্য জিনিসটা এমনভাবে তৈরি করে, ঘুড়ির লাঠায় আছে না, তার সাথে এটা কানেক্ট করে দেয় তারা, অর্থাৎ এটা দিয়ে ঘুড়ি উড়াতে গেলেই সাথে সাথেই ধুম। এরকমটা বানিয়ে তারা এগুলো তাদের লুকের সাহায্যে বাজারে নিয়ে গিয়ে এরকম ঘুড়ির দোকানে দিয়ে দেয়। সামনে ছিল এই এলাকায় অনেক বিশাল একটা ঘুড়ি প্রতিযোগিতা, অনেক বড় সড় আকারে এটা সবাই মিলে উদযাপন করে। সিন চলে আসে ওই লোকেশনটিতে যেখানে সবাই মিলে ঘুড়ি উৎসবটা পালন করছে। জায়গাটার নাম হচ্ছে পিপলস প্লাজা। দুর্ভাগ্যবশত এখানে একটা বাচ্চা ঘুড়ি উড়ানোর জন্য ওই লাঠাইটাই কিনে নেয়, যেটাকে ধামাকার জন্য প্ল্যানিং করে বানানো হয়েছিল। আর এটা নিয়ে গিয়ে ঘুড়িটা উড়াতেই সাথে সাথেই ধুম, পুরো জায়গাটা একদম তছনছ হয়ে যায়। চারদিকে শোনা যাচ্ছে শুধু মানুষের হাহাকার। এর ফলে এখানে কতগুলো মানুষ যে মারা গেছে তার কোনো হিসাব নেই। নিউজে বলা হয় পিপলস প্লাজার এই দুর্ঘটনায় প্রায় 400 জনেরও বেশি লোক মারা গেছে। বাকি যারা আহত হয়েছে তাদেরকে হসপিটাল ভর্তি করানো হয়েছে। আর এইসবের ফলে সোজা দায় এসে পড়ে হোম মিনিস্টারের উপর, যার জন্য হোম মিনিস্টারকেও সাথে সাথেই তার পদত্যাগ করতে হয়েছে। আর পুরনো হোম মিনিস্টারের জায়গায় আদিকেশাবা নামের এই লোকটাকে নিয়োগ করা হয়েছে। মানে আদিকেশাবা এখন থেকে হায়দ্রাবাদের নতুন হোম মিনিস্টার। তো এই আদিকেশাবা আসা মাত্র মিডিয়ার সামনে সবাইকে প্রতিশ্রুতি দেয় এইসবের পিছনে যারা যারা রয়েছে সে সবাইকে খুঁজে বের করবে, সবার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেবে। সিন কাট হয়ে চলে যায় 9 মাস পর। হায়দ্রাবাদের অ্যান্টি টেররিস্ট সেল অফিস, এখানের মেইন অফিসার হচ্ছেন খান নামের এই লোকটা। খান এখনও পর্যন্ত পিপলস প্লাজার ওই ঘটনাটার ইনভেস্টিগেশন করে চলেছে। তার হাতে কিছু তথ্য লেগেছে যেগুলো নিয়ে সে সোজা চলে যায় হোম মিনিস্টার আদিকেশাবার কাছে। মানে অনেক কনফিডেন্সিয়াল বিষয়, হোম মিনিস্টারের সাথে ডিসকাস করার পরেই অ্যাকশন নিতে পারবে। তো খান এসে হোম মিনিস্টারকে কেউ একজন একটা স্কেচ দিয়ে বলছে, স্যার এটা মিলান তামজি। আমাদের এনএসএর রিপোর্ট অনুযায়ী তাজমহল ধামাকার পিছনে এই মিলান তামজিরই হাত রয়েছে। আর আজ থেকে 9 মাস আগে পিপল প্লাজায় যে একই কাজটা হয়েছে ওইটাও ঠিক সেম টু সেম। সব কিছু একদম একইভাবে প্ল্যানিং করে করা হয়েছে। সো আমাদের ধারণা পিপল প্লাজার এই ঘটনায় এই মিলান তামজিরই হাত রয়েছে। হোম মিনিস্টার জিজ্ঞাসা করে, তো এখন কি করতে চাচ্ছ? খান বলে, স্যার আমরা ইনফরমেশন পেয়েছি এই মিলান তামজি হায়দ্রাবাদে আছে। সো তার এই স্কেচটা চারিদিকে ছড়িয়ে দিয়ে আমরা আমাদের ইনভেস্টিগেশন শুরু করতে চাই। কিন্তু হোম মিনিস্টার কেশাবা এর জন্য পরিষ্কার না করে দেয়। বলে, দেখো খান, এইসব ঘটনা এতদিন কারই বা মনে আছে? সবার সব কিছু ভুলে গিয়ে হাসি খুশিতে জীবন কাটাচ্ছে। আর আমরা যদি গিয়ে এখন এসব সবার সামনে নিয়ে আসি তাহলে সবার মাঝে একটা বিশৃঙ্খলা তো সৃষ্টি হবেই, তার উপর একটা সাম্প্রদায়িক ধর্মীয় দাঙ্গাও শুরু হতে পারে। আর আমি একদমই চাই না আমার শহরে এসব অশান্তি হোক, আমি শান্তি চাই। তাই খান তুমি এসব ভুলে যাও, অন্য কাজের দিকে ফোকাস করো। এভাবে 9-6 বুঝিয়ে হোম মিনিস্টার খানকে না করে দেয়। সিন কাট হয়ে চলে আসে এই লোকটার উপর। কেউ একজনকে কল করে বলছিল মিলান তামজির ফটো পুলিশের হাতে লেগে গেছে, তাই আমাদের আরও সাবধান হতে হবে। এ বলে, কোনো সমস্যা নেই, ধরে নাও মিলান তামজি মারা গেছে, আমাদের জন্য না হলেও পুলিশের চোখে মিলান তামজি মারা গেছে ওই রকম ব্যবস্থা করব। তো কে মিলান তামজি সেরে হচ্ছে এখন বড় প্রশ্ন। ধৈর্য ধরুন, ধীরে ধীরে গিয়ে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সিন চলে যায় কয়েক সপ্তাহ পর এয়ারপোর্টে আমাদের মুভির মেন ক্যারেক্টার অনামিকা নামের এই মেয়েটার উপর। অনামিকা সবেমাত্র ইউএসএ থেকে ইন্ডিয়াতে ফিরেছে। আর এখানে আসা মাত্র সে একটা ট্যাক্সিতে ওঠে সোজা পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। ট্যাক্সি ড্রাইভারটা তাকে বলে, ম্যাডাম আমি আমার ক্যারিয়ারে এয়ারপোর্ট থেকে অনেক প্যাসেঞ্জার নিয়ে গেছি। সবাই সচরাচর দেশে ফিরে হয়তো বাসায় যায়, না হয় কোনো হোটেলে তালাশ করে, কিন্তু একমাত্র আপনি একজন যে কিনা আসা মাত্র পুলিশ স্টেশনের দিকে যাচ্ছেন। ব্যাপারটা আমার কাছে আজব লাগছে। এভাবে ড্রাইভারটা তার মতো করে বকবক করে চলেছে। অনামিকা তার মতো করে চুপচাপ বসেছিল। একটু পর পুলিশ স্টেশনের সামনে এসে হাজির।
এখানে আমাদের পরিচয় হয় মুভির অন্যতম আরেকজন মেইন ক্যারেক্টার সারাতি নামের এই পুলিশ অফিসারটার সাথে। যাক, এদিকে অনামিকা পুলিশ স্টেশনে আসা মাত্রই চলে যায় একটা কমপ্লেন লেখানোর জন্য, কিন্তু পুলিশগুলো তখন একটু ব্যস্ত ছিল, অনামিকার কোনো কথা শুনছে না তারা। অনামিকা বসে একটু অপেক্ষা করতে শুরু করলে আমরা দেখি এখানে সিআই রবিচন্দ্রনের তার উপর খারাপ নজর পড়েছে। সিআই রবিচন্দ্র তার দিকে কেমন করে করে যেন তাকাচ্ছিল। এদিকে অনেকক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করার পর এক পর্যায়ে অনামিকা বিরক্ত হয়ে যায়। পুলিশগুলোর উপর সে প্রচণ্ড রেগে যায়, কারণ আসলে পুলিশগুলো মানুষের কমপ্লেন না নিয়ে, তাদের সমস্যা না শুনে তাদের মতো করে মনমর্জি করে চলেছে। অনামিকা বলে, আমার হাজব্যান্ড মিসিং, সে কখন থেকে আপনাদের বলে যাচ্ছি, আপনারা তো কোনো কিছু কানে নিচ্ছেন না দেখি। এটা শুনে কনস্টেবলটা অনামিকাকে বলে, আপনার হাজব্যান্ড কি করে ম্যাডাম? অনামিকা বলে, সে এখানে একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। কনস্টেবলটা বলে, দেখুন ম্যাডাম, এরকম হাজব্যান্ড মিসিংয়ের আমাদের কাছে ডেলি হাজারো কেস আসে। তারা করে কি জানেন? প্রথমে আপনাদের মতো সাদাসিধে মেয়েদেরকে টার্গেট করে বিয়ে করে তাদের ফয়দা ওঠায়, এরপর পালিয়ে যায়। এইরকম উল্টাপাল্টা কথাগুলো শুনে অনামিকা প্রায় বেহুশ হয়ে পড়ে যাওয়ার পথে সারাতে এসে তাকে ধরে ফেলে, বসিয়ে তাকে পানি টানি খাওয়ানো হয়। তারপর তার প্রবলেমের ব্যাপারে সব কিছু খুলে বলতে বলে। অনামিকা বলতে শুরু করে তার হাজব্যান্ড মিসিং। সে কয়েক সপ্তাহ আগে ইউএসএ থেকে কাজের উদ্দেশ্যে এইখানে এসেছিল। এইখানে একটা সফটওয়্যার কোম্পানির কাজেই তাকে ইউএসএ থেকে আসতে হয়েছে। আমি ইউএসএতে ছিলাম। প্রথম কয়েকদিন তার সাথে যোগাযোগ থাকলেও আজ কয়েক সপ্তাহ ধরে তার কোনো খোঁজখবর নেই, না কলস না মেসেজ, কিছুতেই তাকে পাচ্ছি না। যতটুকু আমি জানি, সে এইখানে গ্যালাক্সি হোটেল নামের কোনো একটা হোটেলে উঠেছিল। তো মিসিং কমপ্লেনটা ফাইল করার জন্য অনামিকাকে তার স্বামীর একটা ফটো দিতে বলে। অনামিকা ব্যাগ থেকে তাদের বেশ কিছু ফটো বের করে তার স্বামীর একটা ফটো সেখানে দেয়। এটাই হচ্ছে তার স্বামী, অজয় শাস্ত্রী। অনামিকা তার বিয়ে থেকে শুরু করে তার স্বামীর সাথে কাটানো সবগুলো স্মৃতি সে ফটোর মাধ্যমে ক্যাপচার করে রেখেছে। একটু করে ফ্ল্যাশব্যাকে আমাদের তাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখানো হয়। যখন প্রেজেন্টে আসলে আমরা জানতে পারি এখানে অনামিকা এবং তার স্বামী অজয়ের কোনো রিলেটিভস বা কেউই নেই। আপন বলতে তারা শুধু স্বামী স্ত্রী। এভাবে অজয়ের মিসিং কমপ্লেনটা ফাইল করা হয়। সারাতিরা অনামিকাকে আশ্বাস দেয় যে তারা জলদি তাদের ইনভেস্টিগেশন শুরু করবে। এরপর পুলিশ স্টেশন থেকে বের হয়ে অনামিকা আবার গাড়ি পাচ্ছে না। সারাতিও তখন কোনো একটা কাজে বের হচ্ছিল। অনামিকাকে বলে, চলুন আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, সাথে কেসের ব্যাপারেও কিছু আলাপ আলোচনা হয়ে যাবে। কথা মতো দুজন বেরিয়ে পড়ে। তারা যাচ্ছে হচ্ছে গ্যালাক্সি হোটেল, যে হোটেলে তার স্বামী অজয় উঠেছিল। কথাবার্তা বলতে বলতে একটু পর তারা সেই গ্যালাক্সি হোটেলে এসে উপস্থিত। এটা হচ্ছে হোটেলের ম্যানেজার। অনামিকারা এসে তার কাছে অজয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ম্যানেজার বলে, ম্যাডাম এই নামে তো এখানে কেউই নেই। অনামিকা তাকে অজয়ের ফটোও দেখায়, কিন্তু তারপরেও বলে, দেখুন ম্যাডাম, এটা একটা কাস্টমার সার্ভিস হোটেল। এখানে কত লোকজন আসে, একদিন দুই দিন থাকে, এরপর আবার চলে যায়। আর সবাইকে মনে রাখা তো আমাদের পক্ষে সম্ভব না। তাছাড়াও এই লোকটাকে দেখে মনে হচ্ছে একটু লফর টাইপের, হয়তো গিয়ে দেখুন কোনো মেয়েকে নিয়ে পালিয়েছে হবে। এই বেটা আসলে একটু বেশি কথা বলে, যার জন্য অনামিকা একেবারে খোঁসে একটা লাগিয়ে দেয়। এরপর তারা এই হোটেলের রেজিস্ট্রেশন খাতাও চেক করে দেখে, কিন্তু কোথাও তারা অজয়ের কোনো নামও নিশানা পায় না। এখন অনামিকা অজয়কে খুঁজতে যে কয়দিন এখানে থাকবে তারও তো একটা থাকার জায়গার প্রয়োজন। তাই সে এই হোটেলে একটা রুম নিয়ে নেয়, মানে এখানে থেকে সে অজয়কে খুঁজবে। রুমের অবস্থা যদিও একটু খারাপ, তারপর অনামিকাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। অনামিকার এই রুমের জানালার ঠিক বাইরে গাছের সাথে একটা মধুপুকের বাসাও ছিল, অর্থাৎ যেগুলোর কামড়ে অনেক বিষ সেগুলোর। এইটা বলার পিছনে অবশ্য একটা কারণ আছে, যেটা পরে গিয়ে জানতে পারবেন। অনামিকার প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার স্বামী অজয়ের কথা মনে পড়ছে। অজয়ের কথা ভেবে ভেবে সে অনেক কান্নাও করছে, না ঠিকমতো ঘুমাতে পারছে, না খাওয়া দাওয়া করতে পারছে। এভাবে দেখতে দেখতে কোন রকমের আজকের দিনটা পার হয়ে যায়। সিন শিফটের পরের দিন অনামিকা সকাল সকাল এই এলাকাটা একটু ঘুরে দেখার জন্য বের হচ্ছিল। সে যে হোটেলটিতে উঠেছিল এখানে রাজু নামের ছোট্ট একটা ছেলেও আছে, যে কিনা হোটেলটিতে ছোটোখাটো কাজকাম করে। অনামিকা আবার এরকম ছোট বাচ্চাদের অনেক ভালোবাসে। রাজুর সাথেও তার বন্ধুত্ব হয়ে যায়। তাকে নিয়ে এলাকাটা একটু ঘুরে দেখার জন্য বের হয়। কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে এখান থেকে অনামিকা সোজা যায় হচ্ছে ওই সফটওয়্যার কোম্পানিতে, যে কোম্পানির আন্ডারে তার স্বামী অজয় কাজ করত। এখানে ম্যানেজারের কাছে অজয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে ম্যানেজার মেয়েটি বলে অজয় নাকি সপ্তাহ দু সপ্তাহ আগেই জব থেকে রিজাইন করে দিয়েছে। কিন্তু অনামিকার কথা অজয় তাকে কিছু বলা ছাড়া এরকমটা জীবনও করতে পারে না। সে যাই করে না কেন প্রথম আগে অনামিকাকে বলতো, কিন্তু এই রিজাইনের ব্যাপারে সে তো তাকে কিছু বলেনি। ম্যানেজার বলে, দেখুন ম্যাডাম,
সে আমাদেরকেও শুরুতে কিছু জানায়নি, হঠাৎ মেলের মাধ্যমে রিজাইন করে নিয়েছে। তার কুলিগসরা আমরা সবাই মিলে তার সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তাকে পাইনি। এখন কোম্পানির রুলস অনুযায়ী আমরা এর বাইরে আপনাকে আর কোনো সাহায্য করতেও পারবো না, কারণ কোনো এমপ্লয় যদি স্বেচ্ছায় রিজাইন করে নেয় তার সাথে কোম্পানির কোনো হাত থাকে না। যাকে সব জিজ্ঞাসাবাদ করে অনামিকা সেখান থেকে চলে আসছিল। আসার সময় দেখে সারাতিও এখানে এসেছিল কেসটা তদন্ত করতে, অজয়ের কুলিকদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেও নাকি এখানে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু পায়নি। অনামিকা সারাতিকে অজয় রিজাইনের ব্যাপারে সব কিছু খুলে বলে আমি শিওর অজয় আমাকে না জানিয়ে জীবনও এরকমটা করতে পারে না। নিশ্চয় তার জব থেকে রিজাইন এবং এইসবের পিছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। এসব বলতে বলতে তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই আমরা দেখি এই অফিসেরই এই লোকটা তাদের দিকে কেমন করে করে যেন তাকাচ্ছে। দেখে মনে হচ্ছিল যেন এইখানের একজন এমপ্লয়ি। এই লোকটাকে কিন্তু আমরা মুভির শুরুর দিকে দেখেছিলাম, মনে আছে? মিলান দামজির ব্যাপারে কে একজনের সাথে মোবাইলে কথা বলছিল। জি হ্যাঁ, সেই লোকটাই। এদিকে সারাতি অনামিকাকে হোটেলে ড্রপ করে দেয়। এভাবে আজকের দিনটাও চলে যায়। সিন শিফটের পরের দিন সকালে রাজু নামের হোটেলের ওই ছোট্ট ছেলেটা অনামিকার রুমে এসে সব কিছু তাকে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। রাজু এখানে অনামিকার স্বামী অজয়ের একটা ফটো দেখতে পায়, যা দেখে সে অনামিকাকে চিৎকার করে করে বলতে শুরু করে, দিদি এই লোকটার ফটো আপনার কাছে কিভাবে এলো? এই আঙ্কেলটাকে তো আমি চিনি। দৌড়ে এসে অনামিকা জিজ্ঞাসা করে, কোথায় দেখেছো তুমি তাকে? রাজু বলে, কোথায় কি আবার, এখানে তো দেখেছি। ওই দিন রাতে গাড়িতে করে কিছু লোক এসে আঙ্কেলটাকে মারতে মারতে গাড়িতে তুলে এখান থেকে নিয়ে যায়। আমি লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখেছিলাম। ম্যানেজার কাকাকেও তখনই গিয়ে সব কিছু বলেছি, কিন্তু উনি তখন আমাকে নিষেধ করে দেন কাউকে যেন এই ব্যাপারে কিছু না বলি। এভাবে রাজু অনামিকাকে সব সত্যি কথা বলে দেয়। আর আমরাও দেখি সত্যি কিছু লোক এসে অজয়কে মারতে মারতে এখান থেকে নিয়ে যাচ্ছে। তখন সেখানে এই বাচ্চারা ছাড়া আর কেউ ছিল না। এই সব কিছু শোনার পর অনামিকার সাথে সাথেই পুলিশ স্টেশনের সারাতির কাছে ছুটে যায়। এসে তাকে সব কিছু বলে যে তার ধারণায় সত্যি অজয়কে কিডন্যাপ করা হয়েছে। এইসব নিয়ে অনামিকা যখন সারাতির সাথে কথা বলছিল, এদিকে ওই সিআই রবিচন্দ্র আবারও তার দিকে কেমন করে করে যেন তাকাচ্ছে। এখান থেকে সারাতিরা গিয়ে আগে প্রথমে হোটেল ম্যানেজারটিকে ধরে যে কেন সে তাদের মিথ্যা বলেছিল অজয় এই হোটেলে ওঠেনি। এ বলে, স্যার আমি পুলিশ কেস টেস এসবের ভয়ে আপনাদের কিছু বলিনি, বিষয়টা স্যার আমি ভয়ে আপনাদের কাছ থেকে লুকিয়েছি। সারাতিরা ওই বাচ্চা রাজুটার কাছ থেকে জিজ্ঞাসা করে যে তুমি তাদের মধ্য থেকে কারো চেহারা দেখতে পেয়েছিলে নাকি? রাজু বলে, জি একজনের চেহারা দেখেছিলাম, আর তার চেহারা আমার এখনও মনেও আছে। সারাতি রাজুকে নিয়ে পুলিশ স্টেশন যায়। পুলিশ রেকর্ডে এরকম কিডন্যাপিংয়ের সাথে জড়িত কিছু ক্রিমিনালদেরকে এক জায়গায় করে এক এক করে রাজুকে সবাইকে দেখতে বলে যে ওই লোকটা এদের মধ্য থেকে কেউ নাকি। রাজু এক এক করে সবাইকে দেখে ফেলে, কিন্তু ওই লোকটা এদের মধ্য থেকে কেউ না। পরের সিনে সারাতি অনামিকাকে নিয়ে কোথাও যাওয়ার জন্য বের হয়। একটু পর দেখা যায় তারা যায় হচ্ছে মরছড়িতে। অনামিকা তো ভয় পেয়ে যায় যে সারাতি তাকে এখানে কেন নিয়ে এলো, কোনো অজয়ের কিছু হয়ে যায়নি তো? সারাতি তাকে সান্ত্বনা দেয়, বলে তেমন কিছুই না, একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, অজয়ের সাথে 50% ম্যাচিং, তাই জাস্ট তারা এটা আইডেন্টিফাই করার জন্য এসেছে এটা অজয় নাকি। ভয়ে ভয়ে অনামিকা গিয়ে চেক করে, কিন্তু দেখা যায় এটা অজয় ছিল না, এটা অন্য কেউ। অনামিকা যেন হাঁপ ছেড়ে বাঁচল। আবার অজয়কে নিয়ে কাটানো স্মৃতিগুলোর কথা ভাবতে ভাবতে হোটেলে চলে আসে। আসার সময় সারাতি তাকে বলে, কাল আমরা একজন ইনফরমারের সাথে দেখা করতে যাব, আর আমার বিশ্বাস তার কাছ থেকে কোনো না কোনো একটা তথ্য নিশ্চয় পাওয়া যাবে। এইসব কিছু বলে সারাতি পুলিশ স্টেশনের দিকে চলে আসে। ঢুকতে তাকে দরজায় সিআই রবিচন্দ্র দাঁড় করায়, বলে, কি বে সারাতি, মেয়েটার সাথে দেখি ভালো ইনভেস্টিগেশন চালাচ্ছ, কাল সকালে আমার সাথে দেখা করো, কথা আছে তোমার সাথে। এই বলে রবিচন্দ্র সারাতির সাথে এক প্রকার রাগারাগি করে সেখান থেকে চলে যায়। মানে লোকটা ছিল আসলে ওই টাইপের। সিন শিফটের পরবর্তী দিন কথা মতো সারাতি অনামিকাকে নিয়ে বেরিয়েছে ওই ইনফরমাটার খুঁজে। এদিক সেদিক অনেকজনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে করে তারা যাচ্ছে। আর এভাবে জিজ্ঞাসাবাদ করতে করতে তারা সেলিম ভাই নামের এই লোকটার কাছে এসে পৌঁছায়। এই সেলিম ভাই মূলত সেই ইনফরমার। অজয়ের ফটো দেখিয়ে সারাতি তার কাছ থেকে জিজ্ঞাসা করে যে একে এরকম এরকম গ্যালাক্সি হোটেল থেকে কিডন্যাপ করা হয়েছে, কাজটা কারা করতে পারে বা কেন করেছে এরকম কোনো ইনফরমেশন দিতে পারবে নাকি। প্রথম দিকে সেলিম ভাই তো সোজা না করে দেয়, বলে, স্যার এই ইনফরমেশন দেওয়ার চক্করে আমার সব কিছু চলে গেছে, আমার বিবি বাচ্চা সবাই মারা গেছে। আপনারা পুলিশ প্রোটেকশন দেওয়ার কথা বলেন তো ঠিক, কিন্তু কাজের সময় কিছু দেন না। এইভাবে সেলিম ভাই ভয়ে তাদেরকে কিছু বলছিল না, কিন্তু পরে গিয়ে যখন তাকে টাকার লোভ দেখানো হয় তখন গিয়ে সে তাদেরকে কিছু তথ্য দেয়। বলে আজ থেকে 10-12 দিন আগে করে মহল্লার কিছু বাচ্চারা মিলে একটা কিডন্যাপিংয়ের ব্যাপারে কথা বলছিল।
একটা গাড়িও চুরি হয়েছে, এরকম কোনো একটা বিষয় নিয়ে। বাচ্চাগুলো এখানের অনেক বড় একজন ইমামের কাছে পড়ালেখা করে। এখানে এমন কোনো ইনফরমেশন নেই যা এই ইমামটা জানে না। আপনারা ইমামের সাথে গিয়ে কথা বলে দেখুন, নিশ্চয় তার কাছ থেকে কিছু না কিছু একটা পাবেন। সারাতিরের কাছ থেকে ইমামটার অ্যাড্রেস নিয়ে পরের সিনেই সেই ইমামটার কাছে গিয়ে উপস্থিত। অজয় ফটো দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে যে এর ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারবে নাকি। ইমাম বলে, না স্যার, একে তো আমি কোনোদিন দেখিনি। এইখানে আমার কাছে শত শত বাচ্চা লেখাপড়া করে, আর আমি এটা জোর গলায় বলতে পারি আমার এই বাচ্চাগুলোর মধ্য থেকে কেউই এমন না আছে যারা কিনা এরকম উল্টাপাল্টা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। আপনাদের নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। সারাত্তি বলে, না না, এরকম কোনো ব্যাপার না, আপনি জাস্ট তাদের সাথে একটু কথা বলার আমার ব্যবস্থা করে দিন। ইমাম বলে, দেখুন স্যার, আপনারা তো জিজ্ঞাসাবাদ করে চলে যাবেন, কিন্তু এই জিজ্ঞাসাবাদের ফলে বাচ্চাগুলোর মধ্যে যে প্রভাবটা পড়বে সেটা তাদের ভবিষ্যতের জন্য অনেক ক্ষতিকর হবে, যেটা আমি একদমই চাই না। এভাবে আর কি ইমাম তাদেরকে বাচ্চাগুলোর সাথে কথা বলা থেকে না করে দেয়। অবশ্য অনামিকা কান্না করে করে অনেক রিকোয়েস্ট করে যে কিছু জানলে তাকে জানানোর জন্য। আজ অনেক দিন ধরে সে তার স্বামীকে খুঁজছে, না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে, না ঘুমাতে পারছে। এই ব্যাপারে কোনো ছোটোখাটো ইনফরমেশন দিতে পারলেও তাদের জন্য অনেক উপকার হবে। এই বলে তারা ইমামটাকে অজয়ের একটা ফটো দিয়ে সেখান থেকে চলে আসে। রুমে এসে মন খারাপ করে বসে বসে কান্না করছিল। খাওয়া দাওয়া তো একদম ছেড়ে দিয়েছে। অন্যদিকে আমরা ইমামটাকে দেখি যেও কিনা খাবার খেতে গিয়ে অনামিকার অসহায় চেহারাটা তার সামনে ভেসে ওঠে, যার ফলে সেও খাওয়া দাওয়া করতে পারছে না। অবশেষে সে সারাতিকে কল করে বলে, মেয়েটার অসহায় চেহারাটা বারবার আমার সামনে ভেসে উঠছে। দেখুন, আমি আমার বাচ্চাদের ক্ষতি হোক এমনটা তো জীবনও চাই না। তারপরও মেয়েটাকে সাহায্য করার খাতিরে বলছি, কাল এরকম জায়গায় একটা বিয়ের অনুষ্ঠান আছে, ওইখানে আমার অনেক বাচ্চারা থাকবে। আপনারা সেই সুযোগে তাদের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করলে করতে পারেন। এবার মেয়েটাকে বলুন যে কোনো টেনশন না করে খাওয়া দাওয়া করে নিতে। কাল আমি নিশ্চয় কোনো না কোনো একটা উপায় বের করে দিব। এটা শুনে অনামিকা অনেক বেশি খুশি হয়। অন্যদিকে কলটা রাখার পর ইমামটা অজয়ের ফটোটাকে ভালো করে দেখছিল। অনেকক্ষণ ধরে তার ফটোটাকে দেখার পর ইমামের যেন কিছু একটা মনে পড়ে, যার সাথে সাথে সে তার আলমারি থেকে অনেক পুরনো একটা ফটো অ্যালবাম বের করে সেটা চেক করতে শুরু করে। এইভাবে একটা চেক করতে করতে সে এই ফটোটাতে এসে থামে। ফটোটাতে দেখা যাচ্ছে ইমামের দুপাশে দুটা বাচ্চা বসে আছে, অর্থাৎ এই বাচ্চাগুলো একসময় ইমামের কাছে পড়ালেখা করেছিল। এখন এই ফটোটা দেখে ইমাম একটু ঘাবড়ে যায়, কিছু একটা নিয়ে ভাবতে শুরু করে। তবে এই ফটোটার রহস্য কি সেটা আমরা পরে গিয়ে জানতে পারবো। সিন শিফটের পরবর্তী দিন কথা মতো অনামিকা সারাতি তারা ওই বিয়ের অনুষ্ঠানটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এইদিকে ইমাম রেডি হচ্ছিল সেখানে যাওয়ার জন্য। তখনই হুট করে কোথা থেকে তার পিছনে এই লোকটা এসে হাজির। এসে কোনো কথাবার্তা ছাড়াই ব্যাগ থেকে মেশিন বের করে ইমামকে শ্যুট করে জায়গায় মেরে ফেলে। আমরা বুঝতে পারি একজন কন্ট্রাক্ট কিলার, কেউ ইমামটিকে মারার জন্য তাকে কন্ট্রাক্ট দিয়েছে, আর সে তার কাজ করে দিয়ে সোজা চুপচাপ এখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে অনামিকারা ওই বিয়ের অনুষ্ঠানটিতে এসে উপস্থিত, কিন্তু এখানে আসতেই তাদের সাথে দেখা হয়ে যায় সিয়া রবিচন্দ্রনের। রবিচন্দ্রন বলে, কি ব্যাপার তোমরা এখানে? সারাতি বলে, স্যার ইনভেস্টিগেশন পারপাসে এসেছি। রবিচন্দ্রন বলে, আমাদের এমএলএর ছেলের বিয়েটা, এইখানে কিসের ইনভেস্টিগেশন তোমাদের? ও বুঝতে পেরেছি, এই লেরকির কেসটা, তাই তো? যেভাবে সারাতি তুমি এগিয়ে যাচ্ছ না, মনে হচ্ছে মেয়েটাকে তো তুমি পটিয়ে একেবারে বিয়ে করে ফেলবে। যাও এখন আমার জন্য গিয়ে একটা পান নিয়ে আসো। এই বলে রবিচন্দ্রন সারাতিকে ধমক দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে অনামিকার সাথে ফ্লার্ট করতে শুরু করে। অনামিকা অবশ্য কোনো পাত্তা না দিয়ে অন্যদিকে চলে যায়। এইদিকে সারাতির কাছে খবর এসে পৌঁছায় ও যে ইমামের মার্ডার হয়ে গেছে। সারাতি তাড়াতাড়ি সেখান থেকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অনামিকা এদিকে পুরাই একা। সুযোগ বুঝে একটু পর আবারও রবিচন্দ্রন তার কাছে গিয়ে আবারও তাকে ডিস্টার্ব করতে শুরু করে। বলছে, এইখানে আমি একমাত্র একজন যে তোমাকে এই কেসে সাহায্য করতে পারবো। সারাতি আমার অর্ডার ছাড়া কিছু করতে পারবে না, তাই তোমার উচিত ছিল তার কাছে না গিয়ে আমার কাছে আসা, আমার কাছ থেকে সাহায্য চাওয়া। এখনও বেশি দেরি হয়নি, আমি তোমাকে সাহায্য করব অনামিকা, কিন্তু এর বদলে তোমাকে আমার জন্য কিছু করতে হবে। এসব বলে রবিচন্দ্র অনামিকার এদিক সেদিক টাচ করতে শুরু করে দেয়। মানে মতলব কি তা তো বুঝতে পারছেন। অনামিকা ভয়ে কান্না করতে করতে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। সোজা সেখান থেকে তার বাসায় চলে আসে, বসে বসে কান্না করেই যাচ্ছে। এর উপর আবার রবিচন্দ্র তাকে ফলো করতে করতে তার রুমের বাইরে এসে উপস্থিত। কল করে তাকে বলছে, অনামিকা এখনও দেরি হয়নি, কিন্তু আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। তোমার স্বামী অজয়কে আমি ফিরিয়ে দিতে পারবো, আমি জানি সে কোথায়। আর যদি তুমি রাজি না হও তাহলে দেখবে আমি কি করতে পারি।
সারাদিকে তো আমি কালকেই কেস থেকে সরিয়ে ফেলবো, এরপর দেখব তুমি কি করো, কোথায় যাও। তোমাকে আমার কাছে আসতেই হবে অনামিকা। এইসব বলে রবিচন্দ্রন অনামিকাকে ধমক টমক দিয়ে সেখান থেকে চলে যায়। সিন শিফট পরবর্তী দিন। অনেক ভাবনা চিন্তা করার পর আর কোনো উপায় না দেখে অনামিকা সোজা সিআই রবিচন্দ্রনের কাছে গিয়ে উপস্থিত। অনামিকা অবশ্য রবিচন্দ্রনকে বোঝানোর চেষ্টা করে যে স্যার এটা অন্যায়, আমরা অসহায় হয়ে আপনাদের কাছে সাহায্য চাইতে আসি, কিন্তু আপনারা যদি আমাদের সাথে এরকমটা করেন তাহলে আমরা আর কোথায় যাব। রবিচন্দ্রন বলে আমি তো বেশি কিছু চাইনি, জাস্ট তোমার সাথে কিছু সময় কাটাতে চাই। অনামিকা বলে স্যার এটা অন্যায়, আপনার কি কোনো ফ্যামিলি নেই? রবিচন্দ্রন বলে কেউই নেই, আর তুমি এসব বলে আমার সময় নষ্ট করবে না। আমি কথা দিচ্ছি তুমি আমার ইচ্ছে পূরণ করবে, আর আমি এর 24 ঘন্টার মধ্যেই তোমার স্বামীকে তোমার সামনে হাজির করে দিব। আজ রাত 8:30টায় রেডি সেডি হয়ে চলে আসো আমার গেস্ট হাউসে। অনামিকার বলার আর কিছুই নেই, চুপচাপ সেখান থেকে চলে আসে। পরের সিনে আমরা দেখি সিআই রবিচন্দ্র কেউ একজনকে কল করে অজয়ের ব্যাপারে খোঁজ খবর লাগাচ্ছে, আর এখানে আমরা দেখি তার কাছে অনেকগুলো ইনফরমেশনও আছে ওই লোকটার ব্যাপারেও, যার সাথে মিলান দামজির কানেকশন, অর্থাৎ যে লোকটাকে আমরা মুভির শুরুতে এবং অজয়দের অফিসে দেখেছিলাম সেই লোকটার সাথে সিআই রবিচন্দ্রনেরও হাত আছে। রবিচন্দ্রের কম্পিউটারে এদের বেশ কিছু ডিটেলস রয়েছে। এইখান থেকে নাম্বার কালেক্ট করে রবিচন্দ্রন লোকটাকে কল লাগায়। এই নাম হচ্ছে শামশের। রবিচন্দ্রের কল পাওয়া মাত্রই এই রবিচন্দ্রনকে বলে, কিরে তোকে কল করতে মানা করেছিলাম না, কল কেন করেছিস? রবিচন্দ্র বলে ভাই ওই অজয় শাস্ত্রীর ব্যাপারে কিছু তথ্য জানার জন্য কল করেছিলাম। শামশের বলে কি অজয় শাস্ত্রী, তার ব্যাপারে জেনে তুই কি করবি? রবিচন্দ্র বলে ভাই তার ওয়াইফের জন্য, মেয়েটা দেখতে একেবারে জবরদস্ত। আমি জানি অজয় শাস্ত্রী মিসিংয়ের পিছনে আপনাদেরই হাত রয়েছে, আমাকে জাস্ট তার ইনফরমেশন দিন, আমি কাউকে কিছু বলবো না। এইটা শোনা মাত্র শামশের রবিচন্দ্রের উপর প্রচণ্ড রেগে যায়। বলে শালা তুই যদি আরেকবার এই ব্যাপারে কথা বলেছিস বা আমাকে কল করেছিস তাহলে কিন্তু একদমই ভালো হবে না বলে দিলাম। এদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি এইসবের পিছনে এদের কোনো না কোনো একটা কানেকশন আছে, আর বিষয়টা অনেক ডেঞ্জারাসও। সিন শিফটের রাতে রবিচন্দ্রন অনামিকাকে যে টাইমটা দিয়েছে সেই টাইমটা হয়ে এসেছে। গায়ে পারফিউম লাগিয়ে রেডি হচ্ছে, তখনই দরজায় বেল বেজে ওঠে। রবিচন্দ্রন গিয়ে দরজা খুলতেই আমরা দেখি দরজায় ওই কন্ট্রাক্ট কিলারটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ যে কিলারটা ইমামটাকে মেরেছিল সেই কিলারটা। এসে কোনো কথা ছাড়াই মেশিন বের করে রবিচন্দ্রনের গেম ওভার করে দেয়, আর মারার পরে সে তার মোবাইল বের করে ফটোতে চেক করে দেখে যে সঠিক লোকটাকে মেরেছে নাকি। ভেবে দেখুন কি পরিমাণ ডেঞ্জারাস। যাই হোক, সে তার কাজ করে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। সিন শিফট পরবর্তী দিন অ্যান্টি টেরোরিস্ট ডিপার্টমেন্টের হেড খান নামের ওই অফিসারটার উপর। সিআই রবিচন্দ্রের মৃত্যুর খবর পেয়ে খান সাথে সাথে হোম মিনিস্টারের সাথে এসে দেখা করে, আর তাকে সব কিছু খুলে বলে যে এরকম সিআই রবিচন্দ্রের মার্ডার হয়ে গেছে। হোম মিনিস্টার আদিকে আবার জিজ্ঞাসা করে মার্ডারের মোটিভ কি কিছু জানা গেছে নাকি। খান বলে এনআরআই একটা মেয়ে তার হাজব্যান্ডের মিসিং কেস নিয়ে তারা তদন্ত করছিল। রবিচন্দ্রন মেয়েটাকে তার গেস্ট হাউসে এসে তার সাথে দেখা করতে বলেছিল, কেসটাতে তাকে সাহায্য করবে বলে, কিন্তু এরপরে খবর আসে তার মার্ডার হয়ে গেছে। এটা শুনে হোম মিনিস্টার আদিকে সেবা বলে ওঠে, আফসোস, আমাদের সম্মানিত অফিসারগুলো এভাবে একের পর এক মারা যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না এই কেসটাতে তুমি কেন তো মাথা দিচ্ছ। খান বলে স্যার এই কেসটা আমাকে নিতেই হবে, কারণ অনামিকার মিসিং হাজব্যান্ড অজয় শাস্ত্রীর ফটো আমরা 9 মাস আগে পিপল প্লাজা ব্লাস্টের যে মাস্টার মাইন্ড মিলান দামজির ফটো হাতে পেয়েছিলাম সেই মিলান দামজির ফটোর সাথে 100% ম্যাচিং করেছে। আমি শিওর অনামিকার স্বামী অজয় শাস্ত্রী সেই মিলান দামজি, তাই আমাকে সেখানে যেতেই হবে আর এসবের পিছনের রহস্য বের করতেই হবে বলে খান সেখান থেকে বেরিয়ে পড়ে। হোম মিনিস্টার আদিকে সেবার চেহারার এক্সপ্রেশন যেন অন্যরকমের হয়ে যায়। এইদিকে পরের সিনে খান সারাদিদের পুলিশ স্টেশনে এসে হাজির। এসে প্রথম আগে অজয়ের মিসিং কেস ফাইলটা চেক করে, তারপর অনামিকাকে পুলিশ স্টেশন ডেকে পাঠায়। অনামিকার কাছ থেকে স্ট্রেটলি জিজ্ঞাসা করে, এ অজয় শাস্ত্রী তোমার কি হয়? অনামিকাও বলে, কেন, আমার স্বামী আর কি, 2 সপ্তাহ ধরে মিসিং, কেউ তাকে কিডন্যাপ করে নিয়েছে। খান অবশ্য অনামিকার কাছ থেকে প্রশ্ন করছিল একটু রাগারাগি করে, উল্টাপাল্টা ভাবে। অনামিকাও পরিষ্কার বলে, স্যার রেসপেক্ট দিয়ে কথা বলুন। এটা শুনে খান আরও রেগে যায়, বলে তোমার স্বামী কোনো অজয় শাস্ত্রীর আসি না, সে হচ্ছে মিলান দামজি, শত শত মানুষকে মারার পিছনে সেই রয়েছে, আর এখন আবার প্ল্যান বানাচ্ছে কোনো একটা ধামাকা করার, আর তুমি বলছো আমি তাকে রেসপেক্ট করতাম। এইসব বলে খান অনামিকার উপর প্রচণ্ড রেগে যায়, এমনকি তো ধরে তাকে মারধরি করতে যাচ্ছিল। সারাতে এসে খানের সাথে কথা বলতে চাইলে খান তাকেও একদম এখান থেকে বের করে দেয়। অনামিকা খানকে বোঝানোর অনেক চেষ্টা করছে যে স্যার অজয় কোনো খারাপ লোক না,
সে আমার হাজব্যান্ড, ডেটা সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করে। এইসব শুনে খান মিলান তামজির সে স্কেচটা অনামিকাকে দেখাই, যা দেখতে হুবহু একদম অনামিকার স্বামী অজয় শাস্ত্রীর মতোই। বলে আমাকে দেখতে কি বোকার মতো লাগে? অনামিকা বলে, আপনারা বোকা নয়তো কি? আপনারা আসল ক্রিমিনালকে ধরতে না পেরে আমার স্বামীর উপর দোষটা চাপিয়ে দিচ্ছেন। অসহায়ের মতো আমি এখানে ছুটে এসেছিলাম আমার স্বামীকে খোঁজার জন্য। ওইদিকে সিআই রবিচন্দ্র আমার স্বামীকে খুঁজে দেওয়ার বদলে আমার সাথে শুতে চাই, আর এদিকে আপনি মুখ দিয়ে যা আসছে তাই বলে যাচ্ছেন। আপনারা যদি বোকা নাই হন তাহলে এতদিন ওই ক্রিমিনালটিকে ধরতে পারেননি কেন? যেসবের আসল মাস্টার মাইন্ড। আজ আমার জায়গায় যদি আপনার পরিবারের কেউ হতো, আপনার ওয়াইফ হতো, তাহলে তার সাথেও কি এরকম ব্যবহার করতেন? আমি মনে করেছিলাম আপনি হয়তো আমাকে সাহায্য করবেন, যার জন্য আমি খবর পাওয়া মাত্র এখানে ছুটে এসেছি, কিন্তু আপনি আমার সাথে এরকম ব্যবহার করেছেন। এইভাবেই অনামিকা খানকে অনেক কথা শুনিয়ে দেয়, যেগুলো খানের মনে গিয়ে লাগে। অনামিকাকে সরি বলে শান্ত করে বসাই, তারপর ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে তার স্বামী অজয় শাস্ত্রীর ব্যাপারে সবকিছু খুলে বলতে বলে। অনামিকা বলতে শুরু করে তার স্বামী অজয় শাস্ত্রী এখানে নাগার্জুনা ইউনিভার্সিটি থেকে ডেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেছে। আর আসল বিষয় হচ্ছে নাকি 9 মাস আগে পিপল প্লাজায় যে ব্লাস্টটা হয়েছিল, তখন সে এবং তার স্বামী নাকি দেশে ছিলই না, তারা ইউএসএতে ছিল। খানরা অনামিকার কথা মতো সব কিছু চেক করে দেখে যে অজয় সত্যি নাগার্জুনা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছে। সাথে তারা ফ্লাইট ডিটেলস, পাসপোর্ট, ভিসা সব কিছু চেক করে দেখে আসলে সত্যি এই রিপোর্টগুলো তো অন্য কিছু বলছে। অনামিকা বলে, স্যার এবার বলুন, জাস্ট একটা ফটোর উপর ভিত্তি করে আপনারা এটা কীভাবে বলতে পারেন যে অজয় মিলান তামজি? খানের কাছে এর কোনো উত্তর নেই। এর উপর আবার হোম মিনিস্টার আদিকে সেবা কল করে খানকে জিজ্ঞাসা করছিল যে বিষয় কতদূর গড়িয়েছে। খান বলে, স্যার আমাদের মিলান তামজির কেসটা রিওপেন করতেই হবে। আমরা না করলেও এই মেয়েটা নিশ্চয়ই সেটা করাতে বাধ্য হবে, কারণ তার স্বামীকে নিয়ে প্রশ্ন উঠেছে। এটা শুনে আদিকে সেবা খানের উপর রেগে যায়, বলে, কি করতে গেছো তুমি ওইখানে? দেখো, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, আমি কিন্তু আমার শহরে শান্তি চাই। এই মিলান তামজির ব্যাপারে একেবারে ভুলে যাও। মেয়েটার স্বামীকে খুঁজে দাও আর ওইখানে বিষয়টাকে স্টপ করে চলে আসো। এখন হোম মিনিস্টারের অর্ডারের উপর খানেরও আর কিছু করার নেই। অনামিকাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। সারাতি যায় অনামিকাকে ড্রপ করে দিয়ে আসতে। যাওয়ার সময় অনামিকা সারাতিকে বলে একটু পিপল প্লাজায় যে জায়গাটিতে বোম ব্লাস্টের ঘটনাটা হয়েছিল তাকে একটু ওইখানে নিয়ে যেতে। একটু পর তারা জায়গাটিতে এসে উপস্থিত, যেখানে বর্তমানে ওই ঘটনায় যারা যারা মারা গেছিল তাদের সবাইকে এখানে সমাধি দেওয়া হয়েছে। এসব কিছু দেখে অনামিকার মন আরও খারাপ হয়ে যায়। সারাতিকে বলে, সারাতি, আমার অজয় এরকমটা জীবনও করবে না, আমার তার উপর বিশ্বাস আছে। নিশ্চয় অফিসার খানদের কোথাও ভুল হচ্ছে। এইসব নিয়ে তারা কথাবার্তা বলছিল। অন্যদিকে আমরা ওই কন্ট্রাক্ট কিলারটাকে দেখি, যার মোবাইলে একটা মেসেজ আসে, আর এবার তাকে অনামিকাকে মারার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। কারণ আসলে তাকে যদি মেরে ফেলা না হয়, সে যেভাবে কেসটাতে এগিয়ে যাচ্ছে ওই মাস্টার মাইন্ডদের সব কিছু বের করে ফেলতে পারে, এই জন্য আর কি। সিন শিফটের মধ্যরাতে অনামিকার উপর। অনামিকা ঘুমাচ্ছিল, তখনই তার রুমের দরজায় কেউ একজন এসে নক করছে। অনামিকা গিয়ে দরজা খুলতে আমরা দেখি এটা ছিল ওই কন্ট্রাক্ট কিলারটাই। এই কোনো কথা ছাড়াই অনামিকাকে মারার জন্য তার মেশিনটা বের করতেই ভাগ্যক্রমে দিকে অনামিকার জানালার বাইরে মধুপুকের যে বাসাটা ছিল না, সেটাতে কিছু একটা লেগে মধুপুকগুলো সেইখানে উড়ে লোকটার উপর হামলা করতে শুরু করে। অনামিকা গিয়ে তাড়াতাড়ি এক জায়গায় লুকিয়ে পড়ে, যার ফলে তার কিছু হয় না। এইদিকে লোকটাকে মধুপুকগুলো কামড়ে একেবারে অবস্থা খারাপ করে দেয়, যার ফলে সে সেইখান থেকে পালাতে বাধ্য হয়। অনামিকা লোকটার পিছু করে তাকে ধরার চেষ্টা তো করে, কিন্তু লোকটা ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথেই অনামিকা সারাতিকে ডেকে তাকে সব কিছু খুলে বলছে প্রথমে ওই ইমামটাকে মারা হয়েছে, তারপর সিআই রবিচন্দ্রকে, আর আজকে আমাকে মারার চেষ্টা করা হয়েছে। আমার তো ভয় করছে এসব কি হচ্ছে, তবে আমিও ছাড়বো না। এইসবের পিছনে যে রয়েছে আমি তাকে খুঁজে বের করবই। একটা বিষয় আমার মাথায় ঢুকছে না, সিআই রবিচন্দ্র যখনই আমার কেসটা হাতে নিয়েছে তখনই তাকে কেন মারা হয়েছে? নিশ্চয়ই এসবের সাথে তার কোনো না কোনো লিঙ্ক ছিল। তাই আমার মনে হয় তার বাসাতে গিয়ে খুঁজলে আমরা কিছু না কিছু একটা পেতে পারি। বলে অনামিকার সাথে সাথে সারাতিকে নিয়ে বেরিয়ে পড়ে সিআই রবিচন্দ্রের বাসায় তল্লাশি নেওয়ার জন্য। চুপি চুপি তারা পিছনের দরজা দিয়ে এখানে ঢুকে। অবশ্য যেহেতু এখানে মার্ডার হয়েছে তাই জায়গাটা পুলিশের নজরদারিতে সিজ করা আছে, তাই তারা এখানে ঢুকে লাইটও দিতে পারছিল না। এখানে সে তারা এদিক সেদিক তল্লাশি নিতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা ওই কন্ট্রাক্ট কিলারটাকে দেখি, যেও কিনা একই জায়গাতে এসেছিল, মানে সিআই রবিচন্দ্রনের বাসায়। তার আসার শব্দ পেয়ে অনামিকার এক জায়গায় লুকিয়ে পড়ে। আমরা দেখি এই লোকটাও এখানে কিছু একটা নেওয়ার জন্য এসেছে। এসে সুজ আসে রবিচন্দ্রনের রুমের দিকে চলে যায়। এরপর তার কম্পিউটারটিতে কিছু একটা খুঁজতে শুরু করে। অনামিকাও তার পিছন পিছন গিয়ে তার উপর নজর রাখছিল।
লোকটা আসলে রবিচন্দ্রনের কম্পিউটারের হার্ড ডিস্কটা নিতে এসেছে। ওইখানে কিছু না কিছু একটা ছিল। হার্ড ডিস্কটা নেওয়ার সাথে সাথেই সেখানে অনামিকাদের দেখে ফেলে। তাদের মধ্যে একটা হাতাহাতি শুরু হয়ে যায়। লোকটা এক পর্যায়ে সারাতিকে মেরে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। অনামিকার সারাতিও সাথে সাথে লোকটার পিছনে লেগে গেছে। তাদের মধ্যে একটা চেজিং হতে শুরু করে। জায়গাটাও ছিল বেশি অলিগলি সিস্টেমের, যার ফলে একজন এদিকে চলে যায়, আরেকজন ওইদিকে। কিলাটা সারাতির চোখ ফাঁকি দিয়ে পালিয়ে তো যায়, কিন্তু সামনে এসে অনামিকার হাতে ধরা পড়ে। অনামিকা কোনো কথা ছাড়াই তার মেশিনটা নিয়ে তাকেই শ্যুট করে জায়গায় মেরে ফেলে। লোকটার গেম খাল্লাস। একটু পর সারাতি এসে দেখে এই অবস্থা। এখন অনামিকা যে লোকটাকে মেরেছে এটা যদি খানটা জানতে পারে তাহলে বিষয়টা অনেক বড়সড় একটা প্রবলেম হতে পারে। তাই সারাতি অনামিকার কাছ থেকে মেশিনটা নিয়ে সব প্রমাণগুলো মুছে অনামিকাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে খানদেরকে কল করে সব কিছু খুলে বলে যে সে এরকম পেট্রোলিংয়ে বেরিয়েছিল। তখনই দেখে এই লোকটা নাকি সিএ রবিচন্দ্রের বাসা থেকে কিছু একটা নিয়ে পালাচ্ছিল। সারাতির লোকটার উপর সন্দেহ হয়, তাই সে তার পিছু করতে শুরু করে। এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে হাতাহাতি হলে সারাতি নিজের সেফটির জন্য লোকটাকে মেরে দেয়। এভাবেই সারাতি খানদেরকে বিষয়টা বুঝিয়ে দেয়। কিন্তু খানের সন্দেহ যায় এই লোকটা সিএ রবিচন্দ্রের বাসায় কী করতে গেছিল, তার বাসা থেকে কী নিয়ে পালাচ্ছিল। বিষয়টা তদন্ত করতে খান সাথে সাথে সিএ রবিচন্দ্রের বাসায় গিয়ে উপস্থিত। আর এখানে এসে জানতে পারে রবিচন্দ্রের কম্পিউটারের হার্ড ডিস্কটা মিসিং। কিলারটা তাহলে ওটা নিতে এসেছিল, কিন্তু ঘটনাস্থল থেকে তারা তো কোনো হার্ড ডিস্ক পায়নি। তার মানে হার্ড ডিস্কটা গেল কই? অনামিকা সেটা নিয়ে যায়নি তো? এদিকে সিআই রবিচন্দ্রের বাসায় যে এই লোকটা ঢুকেছিল সে খবরটা গিয়ে পৌঁছেছে হোম মিনিস্টার আদিকে সাবার কানে, যার সাথে সাথে সে খানকে কল করে বিষয়টা জিজ্ঞাসা করে। খানের উপর রাগারাগি করতে শুরু করে যে তারা রবিচন্দ্রের বাসায় ভালো করে পাহারা কেন দেয়নি, যে কোনো মূল্যে নাকি তার হার্ড ডিস্কটা চাই। কালকের মধ্যে যদি এটা এনে দিতে না পারো তাহলে খান তোমাকে কিন্তু সাসপেন্ড করে দিব। এটা বলতে খান বলে, স্যার আপনি কিভাবে জানলেন যে হার্ড ডিস্ক মিসিং? আপনাকে তো হার্ড ডিস্কের ব্যাপারে কিছু বলিনি। আদিকে সাবা যেন একটুর জন্য ধরা পড়ে গেছিল। ওই রকম একটা অবস্থা তার। কোনো রকমের একটা বাহানা মেরে সে কথাটাকে ঘুরিয়ে দেয়। তবে খানের সন্দেহ কিন্তু থেকে যায়, যার মানে হতে পারে হার্ড ডিস্কটা নেওয়ার জন্য ওই লোকটাকে আদিকে সবাই পাঠিয়েছে হবে। যাই হোক, বিষয়টা তো আমরা পরে আসছি। সাথে সাথে এখান থেকে খান যাই হচ্ছে অনামিকার কাছে। এসে তাকে হার্ড ডিস্কটার ব্যাপারে জিজ্ঞাসা করে। হার্ড ডিস্কটা তাকে দিতে বলে, কিন্তু অনামিকা পরিষ্কার জানিয়ে দেয় হার্ড ডিস্ক? কোন হার্ড ডিস্ক? তার কাছে এরকম কিছুই নেই। খান অনামিকার পুরো রুমটাতে তল্লাশি নেই, কিন্তু কোথাও সে হার্ড ডিস্কটা পায় না। অনামিকাকে বলে, দেখো অনামিকা, তোমার ভালোর জন্য বলছি, হার্ড ডিস্কটা দিয়ে দাও। এই মিলান তান্ত্রিক কিন্তু অনেক ডেঞ্জারাস লোক। খান তাকে ভয় দেখিয়ে অনেক করে হার্ড ডিস্কটা বের করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। অনামিকা তার কথা থেকে নড়ে না, খালি হাতে তাকে সেখান থেকে ফিরে যেতে হয়। তবে তাদের যাওয়ার পরপরই আমরা দেখি হার্ড ডিস্কটা আসলেই অনামিকায় নিয়ে এসেছিল, যেটা সে নিচে ফ্লোরে একটা টাইলসের নিচে লুকিয়ে রেখেছিল। তাড়াতাড়ি সেটা বের করে তার ল্যাপটপে কানেক্ট করে সেটা চেক করতে শুরু করে। আর এখানে সে হার্ড ডিস্কটাতে অনেক ইনফরমেশন খুঁজে পায়, অনেকজনের নাম্বারও দেখে যেগুলোতে সে কল করার চেষ্টা করে, কিন্তু নাম্বারগুলো সুইচ অফ ছিল। এইসব চেক করতে করতে অনামিকা ক্লান্ত হয়ে ওইখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতে না হতেই আমরা দেখি উপরের মহলের অনেকগুলো লোকজন কোনো কথা ছাড়াই অনামিকার বাসায় এসে উপস্থিত। এসে তারা অনামিকাকে ধরে মারধর করতে শুরু করে দেয়, হার্ড ডিস্কটার ব্যাপারে জিজ্ঞাসা করছে। এত মার খাওয়ার পর অনামিকা বলেই যায় সে কিছু জানে না, তার কাছে কোনো হার্ড ডিস্ক কিছুই নেই। অবশ্যই এরা পুরো বাসায় তল্লাশি নিয়ে কিছু না পেয়ে অনামিকার ল্যাপটপটা নিয়ে সেখান থেকে চলে যায়। এইসবের ফলে অনামিকা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ওইদিকে হার্ড ডিস্কটার জন্য মরিয়া হয়ে উঠেছিল হোম মিনিস্টার আদিকে সাবা। দেখে বোঝা যাচ্ছিল অনামিকার কাছে লোকগুলোকে সেই পাঠিয়েছে। এবার খানকে কল করে বলছে, খান যেভাবে পারো হার্ড ডিস্কটা খুঁজে বের করো, হার্ড ডিস্কটা আমার চাই। অবশ্য খান জিজ্ঞাসা করার চেষ্টা করে যে স্যার হার্ড ডিস্কটার মধ্যে কী এমন আছে যে আপনি এটার জন্য এমন করছেন? হোম মিনিস্টার বলে, কি আছে না আছে ওটা তোমার দেখার বিষয় না, তোমাকে যেটা অর্ডার করছি সেটা পালন করো। দেখো খান, আমার এই কাজটা করে দাও, তোমাকে আমি প্রচুর হ্যাপি করব, যা চাইবে তাই পাবে। খানেরও ঠিক আছে বলা ছাড়া আর কিছুই করার নেই। এরপর পরই খান তার একটা লোককে অনামিকার পিছনে লাগিয়ে দেয়। সে কোথায় যায় না যায়, কি করে না করে সব কিছুর উপর নজর রাখতে বলে। এদিকে আমরা অনামিকাকে দেখি বাসায় তার সবগুলো জিনিসপত্র এদিক সেদিক পড়ে আছে। বসে বসে সে এক জায়গায় কান্না করছিল। তখনই তার মোবাইলে কেউ একজন একটা ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় তারা অজয়কে বেঁধে তাকে অনেক টর্চার করছিল, অনেক মারধর করছিল। সাথে তারা ভয়েসে বলছে, আজ রাত ঠিক 12টায় ক্লক টাওয়ারের ব্রিজে সেখানে হার্ড ডিস্কটা নিয়ে চলে আসো। এক হাতে হার্ড ডিস্ক দাও, অন্য হাতে তোমার স্বামী অজয়কে নিয়ে যাও।
যদি 12টা থেকে 1 মিনিটও দেরি হয় বা কোনো চালাকি করার চেষ্টা করেছ তাহলে তোমার স্বামীর লাশ নিয়ে যেও। অনামিকা এখন কি করবে কিছু বুঝতে পারছিল না, কাউকে বলতেও পারবে না এই বিষয়ে। তখন সারাতিও সেখানে আসে। সে অনামিকাকে বলে যে এইসব হার্ড ডিস্কটার কারণেই হচ্ছে, সত্যি কি সেটা তোমার কাছে? অনামিকা তাকেও কিছু বলে না, বলে সারাতি এটা আমার স্বামীর জীবন মরণ নিয়ে প্রশ্ন, আর আমি জানি আমার কি করতে হবে। এতটুকু কথাবার্তা বলে সারাতি সেখান থেকে চলে আসছিল। তখনই বাইরে থাকে হোটেলের ওই বাচ্চা রাজু ছেলেটা ডেকে জিজ্ঞাসা করে, ভাইয়া ওই কিডন্যাপারটিকে কি ধরতে পেরেছেন? এটা শুনতে সারাতির একটা কথা মনে পড়ে। অ্যাকচুয়ালি অনামিকা যখন ওই কিলাটাকে মেরেছিল না, তখন অনামিকাকে সেখান থেকে পাঠিয়ে দেওয়ার পর সারাতি কিলাটার মোবাইলটা চেক করেছিল, যেখানে সে ওই ইমাম, সিআই রবিচন্দ্র, অনামিকা সবার ফটোর সাথে অন্য আরেকজনের ফটো দেখেছিল। অর্থাৎ সবার প্রথমে এই লোকটাকে মারার জন্য কিলাটাকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল আর কি। তো সারাতির সন্দেহ যায় সে লোকটাই হয়তো সে কিডন্যাপারটা হতে পারে, যাকে প্রমাণ মেটানোর জন্য তারা কিলাটাকে দিয়ে মেরে দিয়েছে হবে। এখন সেই কিডন্যাপারটাকে তো এই বাচ্চা রাজু দেখেছিল, তাই সারাতি তাকে নিয়ে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে এসে কিলাটার মোবাইল থেকে লোকটার ফটোটা দেখায় আর জিজ্ঞাসা করে ওই রাতে কিডন্যাপারগুলোর সাথে এই লোকটাই ছিল নাকি। এবার রাজু বলে, হ্যাঁ ভাইয়া এই তো ছিল, যে অনামিকা দিদির স্বামীকে মারধর করতে করতে নিয়ে যাচ্ছিল। ব্যাস সারাতিরা সাথে সাথে লোকটার ডিটেলস বের করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা অনামিকাকে দেখি যে কিনা ওই কিডন্যাপারগুলোর কথা মতো হার্ড ডিস্কটা নিয়ে যাওয়ার জন্য বের হচ্ছিল। এদিকে সারাতিরা ওই কিডন্যাপারটার ডিটেলস কালেক্ট করে তার বাসায় এসে হাজির। লোকটার মা সারাতিদের জানায় আজ থেকে নাকি 2 সপ্তাহ আগে করে একটা লোক এসে তার ছেলেকে নিয়ে গেছিল। তার ছেলেও তাদেরকে বলেছিল একদিনের একটা কাজ আছে, পরের দিনে চলে আসবে, কিন্তু 2 সপ্তাহ হয়ে যাচ্ছে এখনও আসেনি। সারাতি তাদেরকে বেশ কিছু লোকের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে যে লোকটা তাকে নিয়ে গেছিল সে এদের মধ্য থেকে কেউ নাকি। লোকটার ওয়াইফ জানায়, না স্যার এদের মধ্য থেকে কেউ তো না, কিন্তু আমার যতদূর মনে আছে লোকটার গলায় একটা লাল কালারের একটা ট্যাগ ছিল, যেন কোনো কোম্পানিতে জব করে এ ধরনের একটা আইডি কার্ডের মতো। সারাতির মনে পড়ে এই ধরনের লাল কালারের ট্যাগ তো ওই ডেটা সফটওয়্যার কোম্পানির এমপ্লয়ীদের গলায় থাকে, মানে যে কোম্পানিতে অনামিকার স্বামী অজয় শাস্ত্রী কাজ করত। সাথে সাথে সে লোকটার ওয়াইফকে নিয়ে ওই কোম্পানিতে এসে হাজির। এরপর এখানে সবগুলো এমপ্লয়ীদের ফটো দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে লোকটা এদের মধ্যে কেউ নাকি। আর ফাইনালি তারা এখানে তাদের কাঙ্ক্ষিত টার্গেটকে পেয়েও যায়, যেটা অন্য কেউ নয়, ওই শামশের। সাথে সাথে সারাতিরাই ডিটেলস বের করতে শুরু করে। অন্যদিকে অনামিকা ও কিডন্যাপারগুলোর কথা মতো হার্ড ডিস্কটা নিয়ে ক্লক টাওয়ার ব্রিজে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে একটা ট্যাক্সি করে। খান অনামিকার পিছনে যে লোকটাকে লাগিয়েছিল সেও তাকে ফলো করতে করতে খানদেরকে সব কিছু বলে দেয় যে এরকম অনামিকা কোন দিকে যাচ্ছে। তারাও প্ল্যান করতে শুরু করে দেয় যে কিডন্যাপারগুলো যদি সেখানে আসে তাহলে তারা কি করবে না করবে। প্ল্যানিং করে খানরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। ওইদিকে আমরা সারাতিকে দেখি যে কিনা ওই শামশের সবগুলো ডিটেলস কালেক্ট করে চুপি চুপি তার বাসায় গিয়ে হাজির। অবশ্য সেইখানে তখন কেউ ছিল না, বাট এখানে তল্লাশি নিয়ে সারাতির সব কিছু ক্লিয়ার হয়ে যায় যে সবের পিছনে এরাই রয়েছে। এখানে সে অনামিকার স্বামী অজয়রূপ বেশ কিছু ডিটেলস খুঁজে পায়। সিন চলে আসে অনামিকার উপর, যে কিনা কথা মতো ব্রিজের উপরে সে অপেক্ষা করছিল। আর এদিকে তাকে ফলো করতে করতে খানরাও সেখানে এসে উপস্থিত, দূর থেকে তার উপর নজর রাখছে। একটু পর কিডন্যাপারের গাড়িটাও সেখানে এসে হাজির হয়, আর গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে ওই শামশের। এসে অনামিকাকে হার্ড ডিস্কটা দিতে বলে। অনামিকা বলে আগে অজয়কে দাও। এরা অজয়কে গাড়ি থেকে বের করে, এক হাতে হার্ড ডিস্কটা নেই, অন্যদিকে অজয়কে অনামিকার কাছে ফিরিয়ে দেয়। এরপর তাড়াতাড়ি শামশেরের গাড়িতে বসে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। এদিকে খানরাও তাদের পজিশন নিয়ে রেডি, জায়গা বরাবর আসলে শামশেরদের উপর হামলা করে দিবে। অনামিকাও ততক্ষণে অজয়কে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে। তো খানরা প্ল্যানিং মতো শামশেরদের গাড়ির উপর অজরে বৃষ্টির মতো গুলি করতে শুরু করে। একদম গাড়ি সহ শামশেরদের সবাইকে জায়গায় উড়িয়ে দেয়। শামশেররা তো মরেছেই, সাথে সব কিছু জ্বলে পুড়ে একেবারে ছারকার। অন্যদিকে আমরা অনামিকা এবং অজয়কে দেখি। অনামিকা অজয়কে ফিরে পেয়ে অনেক হ্যাপি। যাওয়ার পথে অনামিকা গাড়ি এক জায়গায় দাঁড় করায়, ওই পিপলস প্লাজার জায়গাটার সামনে। অজয়কে বলে 2 মিনিট একটু আসো আমার সাথে, এখান থেকে চলে যাওয়ার আগে একটা কাজ আছে। তো দুজনে মিলে পিপলস প্লাজার জায়গাটাতে আসে, যেখানে মুভি শুরুতে ধামাকা হয়েছিল। অজয়কে বলে, অজয় জানো আমি এখানে প্রত্যেক দিন আসি, আর এখানে সমাধিগুলো দেখে আমার এই মানুষগুলোর নির্মম চেহারাটা মনে পড়ে যায়। কত ছোট ছোট বাচ্চা, কত মা বোন বাপ ভাই, বিনা কারণে এখানে তাদের মারা যেতে হয়েছে। তোমাকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার পর আর এখানে আসতে পারবো কিনা সন্দেহ, এই জন্য শেষবারের মতো জায়গাটা দেখে যাচ্ছি। তো অনামিকা এদিকে এইসবই বলছিল। অন্যদিকে সারাতি দৌড়াতে দৌড়াতে খানের কাছে ছুটে আসে।
এসে বলে, স্যার অনামিকার জীবন বিপদে আছে। আপনি সঠিক ছিলেন স্যার, তার স্বামী অজয় শাস্ত্রী সে মিলান তামচি। দেখুন এই ফটোটা দেখুন, এই মিলান তামচি এবং শামশের তারা আসলে পার্টনার। তারা ছোটবেলাতে আসলে ওই ইমামের কাছে পড়ালেখা করেছিল। দুজন তাদের পরিচয় বদলে ওই ডেটা সফটওয়্যার কোম্পানিতে জব নিয়েছে। পিপলস প্লাজার ঘটনাটার পিছনে এরা দুজনই দায়ী। আর এখন প্ল্যান বানাচ্ছিল আরও বড়সড় কিছু একটা করার। এইভাবে সারাতি যা ডিটেলস কালেক্ট করেছিল সব কিছু খানকে বলে। শুনে সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ে অনামিকাকে বাঁচানোর জন্য। ওইদিকে আমরা অনামিকা এবং অজয়কে দেখি, অনামিকা অজয়কে দিয়ে এই সমাধিগুলোতে মোমবাতি জ্বালাচ্ছিল। সাথে অনামিকা অজয়কে এইটাও বলে এখানে যাদের যাদের সমাধি ছিল তাদের নামগুলো দেখে দেখে পড়তে। অজয় অনামিকার কথা মতো করছে। আমরা দেখি এদিকে অনামিকার চোখ দিয়ে পানি পড়ছে। বলে অসহায় মানুষগুলো শুধু শুধুই তাদের প্রাণ হারিয়েছে, তাই না অজয়? কেন করেছো তুমি এমনটা? এটা শুনে অজয় তো শকড। আর আমরা জানতে পারি অনামিকা অজয়ের আসল রহস্য জেনে গেছে, যে অজয় আসলে মিলান তামচি। সে জাস্ট অজয়ের ছদ্মবেশ ধরে আছে। ওই যে হার্ড ডিস্কটার থেকে সে সব কিছু জেনে গেছিল ওই দিন, যে এরা আসলে একটা টেররিস্ট গ্রুপের সাথে জড়িত, যার আসল মাস্টারমাইন্ড হচ্ছে মিলান তামচি মানে অজয়। পিপলস প্লাজার ঘটনাটার পিছনে এরাই দায়ী। তাদের সাথে জড়িত ছিল হোম মিনিস্টার আদি কেশাবাবু। সে তার পথ হাসিল করার জন্যই এদের সাথে হাত মিলিয়েছে। অজয়রা প্ল্যানিং করেছিল আসলে আর কিছুদিন পর তারা এখানে আরও বড়সড় একটা ধামাকা করবে। এর আগেভাগে সে নিজে গা ঢাকা দিয়ে এটা প্রমাণ করিয়ে দিবে যে অজয় আর নেই, যেন সন্দেহ তার উপর না আসে আর কি। ওই যে শামশের শুরুর দিকে মোবাইলে কে একজনকে বলছিল না মিলান দামজির ফটো পুলিশদের হাতে লাগাই মিলান দামজিকে তারা সরিয়ে নিবে, ওইটাই করছিল আর কি। তাদের ধারণা ছিল অনামিকা বেশি থেকে হলে আর কী বা করবে, পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন করবে, এর বেশি কিছু করতে পারবে না। তবে তাদের ধারণা একদমই ভুল ছিল। অনামিকাও ছিল নাছোড়বান্দি। সে রহস্যের গুড় অব্দি যেতে শুরু করে, যার জন্য অজয়রা সিদ্ধান্ত নিয়েছিল তাকেও সরিয়ে দিবে। বাট ঘটনা উল্টো হয়ে যায়। সিন প্রেজেন্টে অজয় অনামিকাকে মারার জন্য ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তখনই হুট করে অনামিকা একটা ছুরি বের করে অজয়ের উপর হামলা করে দেয়। বলে কেউ জেনে বুঝে একটা পশু হত্যা করবে, আমি ওইটা সহ্য করতে পারি না। তোরা তো এতগুলো নিরীহ মানুষের জান নিয়েছিস, তাই আমি কিভাবে তোকে ছেড়ে দিই? নিজের হাতে তোকে শেষ করার জন্য সব জানা সত্ত্বেও নাটক করে গেছি, এই বলে অনামিকা অজয়কে একেবারে জানে মেরে দেয়। এরপর সে তার মতো করে সেখান থেকে চলে যায়। একটু পর সেখানে খানরা এসে দেখে এই অবস্থা। তারাও বুঝে যায় যে অনামিকা আসলে আগে থেকে সব কিছু জেনে গেছিল। এরই সাথে অনামিকা একটা ট্যাক্সি ড্রাইভারকে দিয়ে হার্ড ডিস্কটা খানদের হাতে তুলে দেয়, যেখানে গ্রুপের সাথে জড়িত সবার ইনফরমেশন ছিল। অর্থাৎ অনামিকা তখন আসলে শামশেরদেরকে নকল হার্ড ডিস্ক দিয়েছিল। ওইদিকে হোম মিনিস্টার আদি কেশাবা তো পাগলের মতো হয়ে গেছে। খানকে কলের উপর কল করছিল হার্ড ডিস্কটার জন্য। এবার খানও বুঝে গেছিল এসবের পিছনেই হোম মিনিস্টারও দায়ী, যার জন্য সে তাকে পরিষ্কার বলে দেয় যে আমরা হার্ড ডিস্ক পাইনি, ইনভেস্টিগেশন চলছে। এই বলে সে কলটা কাট করে দেয়। এরপর হার্ড ডিস্কটা সোজা মিডিয়ার হাতে পৌঁছে দেয়। তার মানে তো বুঝতে পারছেন হোম মিনিস্টারের আর রক্ষে নেই। এভাবে দেখতে দেখতে আজকের এই মুভিটা এইখানে শেষ হয়। তো ভিডিও ভালো লাগলে সামাজিক কাজটা করে দিয়েন, মানে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবের কথা বলছিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।